তখন চাচা তখন আমার চাচা চাইলেন আমি যেন ব্যবসায় গিয়ে বসি। সংক্ষেপে বলি, ব্যবসা আমার আসলে মোটেও ভালো লাগতো না। কারণ এত এত সম্পত্তি যার আছে তাকে কেন অফিসে বসে সেই টাকাকে আরও বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। ওদিকে চাচা চাইতেন না যে আমিও বাবার মতো রোগী রুগী দেখে বেড়াই। কাজেই আমরা একটা সমঝোতায় আসি। কয়েক বছর আমাকে পশ্চিম আফ্রিকায় ঘুরে বেড়াতে দিতে রাজি হন তিনি। তবে সেটাও কোম্পানির স্বার্থে এবং ভাগ্যক্রমে আমার স্বার্থেও। কোম্পানির স্বার্থে কারণ এখানে ব্যবসা বাড়ানোর চিন্তাভাবনা করেছিলেন তিনি। আর আমার সাথে কারণ একজন ডাক্তার হিসেবে আমি চাইতাম স্থানীয় আদিবাসীদের জীবন প্রণালী দেখতে ও তাদের বিভিন্ন রোগের প্রকৃতি বুঝতে। চাচা চাচা শর্ত দেন যে ঘোরাঘুরি শেষ হলে ফিরে গিয়ে পার্লামেন্টে যেতে হবে। আর্কেলদের সম্পদ, যা কিনা আসলেই বিশাল, তাতে নিজের ভাগ প্রতিষ্ঠা করতে হবে এবং আর্কেল আভিজাত্যে গা ভাসাতে হবে, যা আসলে নামে আসছে কিন্তু বাস্তবে হাওয়াই মিঠাই ছাড়া কিছু না। মোটামুটি এমনটাই ছিল আমাদের সমঝোতা, হয়তো তাই, অথবা রেখে রেখে যতটুকু তুমি বলেছ। সম্ভবত আমাকে যা বললে তার চেয়ে অনেক বেশি কিছু তুমি লুকিয়ে গেছো। আমি বললাম, অতিশয় সত্যি মিস্টার কোয়াটারমেইন, আমার কথা বলছি। তবে কোনো সমস্যা না থাকলে আপনি কে বা কি তা কি আমার সাথে শেয়ার করবেন? খুব বেশি কিছু আসলে বলার নেই। ইংল্যান্ডের এক সম্ভ্রান্ত ঘরে আমার জন্ম। শিক্ষা গ্রহণ করেছি আমার বাবার কাছ থেকে। তিনি ছিলেন একজন পণ্ডিত, ভদ্র আর সন্ন্যাসী প্রকৃতির লোক। তারপর আমি আর তেমন কেউ বা কিছু নই, সামান্য একজন শিকারী, মানবজাতির একজন পর্যবেক্ষক, অনেকটা তোমার মতো। এবং কৌতূহলের অভিশাপে আমি অভিশপ্ত। যদিও আশা রাখি কৌতূহলই আমাকে নতুন সব জিনিস শেখাবে। হয়তো এভাবেই অবসান ঘটবে আমার সব বোকামির। না, অত সহজে কোনো কিছুর শেষ হয় না, অন্তত নির্ধারিত সময় না আসা পর্যন্ত তো নয়। তবে আমি আপনার রাশি বিচার করে বলতে পারি কখন কি হবে। বাবা আমাকে কৌশলটা শিখিয়েছিলেন। অবশ্য আপনি যদি চান তাহলেই। না, দরকার নেই, বললাম আমি। ঠিক তখনই আমাদের জন্য কফি নিয়ে এলো হ্যান্স। বলল সূর্য ওঠার সাথে সাথে রওনা হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে কেনেকি, কারণ এ জায়গাটা মোটেও নিরাপদ নয়। আমাদের কথাবার্তা পরের বারের জন্য তোলা রইল। আর্কেল গায়ে দিল আমার আনা অতিরিক্ত একটা ফ্যানেলের ফ্ল্যানেলের কাপড় আর একটা কোট। অবশ্য কোট না বলে ওটা একটা নরফক জ্যাকেট বলাই ভালো। এটা ডারবানে থাকতে 15 সিলিং দিয়ে কিনেছিলাম, কিন্তু অতিরিক্ত বড় হওয়ার কারণে কখনো গায়ে দিইনি। আর্কেলের লম্বা চওড়া শরীরে ওটা ভালোই মানিয়ে গিয়েছিল। বোধ করি ওর জন্যই জিনিসটা আমার হাতে পড়েছিল। খুঁজে পাওয়া গেল একখানা হ্যাটও। সব শেষে আমার একটা অতিরিক্ত উইনচেস্টার রাইফেল আর কিছু কার্তুজ তুলে দিলাম ওর হাতে। আমরা প্রস্তুত হওয়ার আগেই চলে আসে কেনেকি। এসেই সে আমাদের তাড়া দিতে শুরু করে, বলে যে তখনই রওনা হতে হবে। কোন কোন দিকে আমরা রওনা হব কেনেকি, আমি জানতে চাইলাম। পাহাড়টার ওপাশে লর্ড, ওখানে গেলেই আমার লোকদের অর্থাৎ দাবান্দাদের আশ্রয়ে যেতে পারবো। কিন্তু ওপাশে পৌঁছার আগে আমরা মোটেও নিরাপদ নই, কারণ গতকাল এখানে যা হয়েছে তারপর আবান্দাররা আমাদের এখানে পেলে এক মুহূর্ত দেরি না করে মেরে ফেলবে। এখন এই সাদা লোক যাকে আপনার চাকরেরা লাল সার বলে ডাকছে, সে যদি হাঁটতে না পারে
তাহলে তাকে এখানে ফেলে রেখেই আমাদের এগোতে হবে। তখন আরকেলকে দেখে মনে হচ্ছিল আরবি সে ভালোই বোঝে। বলল যে তার দরকার হবে না, সে আমাদের সাথেই এগোতে পারবে। কাজেই সামান্য কিছু মুখে দিয়ে আমরা খাড়া পাহাড়টার দিকে রওনা হলাম। আর আমাদের পথ দেখালো কেনেকি। ওই লোকটাকে কি কেনেকি নামে ডাকলেন, জানতে চাইল আরকেল। হ্যাঁ। কেন? না, তেমন কিছু না। এই নামের একজনের বিরুদ্ধে কিছু কথা শুনেছিলাম তরুণ বয়সে সে মারাত্মক কোনো অপরাধ করেছিল। তবে হতে পারে ওখানে কেনেকি ছিল দুজন, ঠিক বলতে পারবো না। 11 আরকেলের গল্প। প্রথম দিকে আড়ষ্ট ও আহত গোড়ালি নিয়ে হাঁটতে আরকেলের বেশ সমস্যা হচ্ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই ব্যথা চলে যায়। ভোরের স্নিগ্ধ বাতাসে ওর শক্তিও মনে হয় ফিরে আসতে শুরু করে। ওর পাশে হাঁটতে হাঁটতে ভাবছিলাম, চমৎকার এক অ্যাংলো স্যাক্সন। তখনই সে আমাকে তার গল্পটা বলে। আপনি আসলে ঠিকই ধারণা করেছিলেন। এখানে আসার পেছনে আমার বলা কারণগুলোর বাইরেও আরও কারণ আছে। শুনতে চাইলে গল্পটা অবশ্য আপনাকে বলতে পারি, তবে আমার নিজের কথা শুনিয়ে কাউকে বিরক্ত করতে চাই না। তাই বিরক্ত বোধ করলে সাথে সাথে বলবেন। উত্তরে বললাম, আমি রীতিমতো আগ্রহ নিয়ে তার কথা শোনার জন্য অপেক্ষা করছি। বলছি তাহলে। গল্পটা শুনে আমার বুদ্ধিবৃত্তি নিয়ে যথেষ্ট সন্দেহ জাগতে পারে। আমার যে আজকের অবস্থা হবে তা ছিল সহজেই অনুমেয়। খরচ করার মতো অঢেল টাকা ছিল হাতে। ফলাফল বেপরোয়া আর অল্প বয়সী এক তরুণের পক্ষে যা যা আজে বাজে কাজ করা সম্ভব তার সব কিছুতে বোধ হয়ে গিয়েছিলাম। সেই সাথে নানা কুসংসর্গ আর আধুনিকতা নামের নানা অনাচারে আকণ্ঠ ডুবে যাই আমি। ওসবের জন্য এখন আমি ভীষণ অনুতপ্ত ও লজ্জিত। মোট কথা আমি তখন তথাকথিত অত্যাধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এত বেশি আধুনিক যে আমার চাচা ও অন্যান্যরা সেটাকে তাদের নীতিনিষ্ঠা আর ঈশ্বরভক্তির চরম বিপরীত বলে মনে করতেন। তারা সবসময় বলতেন আমার জীবনাচরণে পরিবর্তন আনা দরকার এবং তার প্রথম পদক্ষেপ হিসেবে আমার উচিত বিয়ে করে ফেলা। এটা ছিল আমার চাচার সবচেয়ে কাঙ্ক্ষিত ইচ্ছা, কারণ তার আর কোনো বংশধর ছিল না। প্রায়ই তিনি গুরুগম্ভীর কণ্ঠে আমাকে মনে করিয়ে দিতেন, জীবনে কখন কি ঘটে যায় তার কোনো নিশ্চয়তা নেই। এভাবেই এক সময় তাদের ইচ্ছায় এক মহিলার সাথে এঙ্গেজমেন্ট হয়ে যায় আমার। বেশ ভালো ঘরে তার জন্ম হয়েছিল, তবে ছিল কপর্দক শূন্য। কিন্তু আমার যেহেতু অবস্থা বেশ ভালোই ছিল, তাই ওসব নিয়ে চিন্তা করিনি। সত্যি কথা বলতে তাকে নিয়ে কখনোই খুব বেশি কিছু আমি ভাবিনি, এবং তারও আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। পরে আবিষ্কার করেছিলাম এঙ্গেজমেন্টের পরও সে ছিল অন্য কারো প্রেমে মশগুল। আসলে আমাদের বিয়েটা ছিল উভয়ের মধ্যে এক ধরনের সমঝোতা চুক্তি, তার বেশি কিছু নয়। এবার যা বলতে যাচ্ছি তা শুনে আপনি নির্ঘাত হেসে ফেলবেন। আমার একটা গোপন ব্যাপার ছিল, খুব বেশি কেউ সে সম্বন্ধে জানতো না। আর আশা করি না যে শুনেই আমার কথা বিশ্বাস করে ফেলবেন আপনি। আপেই বলেছি আগেই বলেছি আমি ছিলাম চরম লম্পট। কিন্তু আমার আরেকটা দিক আছে, সেটা হলো মাঝে মাঝে আমার মধ্যে অতীন্দ্রিয় কিছু ব্যাপার কাজ করে। সম্ভবত বাবার কাছ থেকে জিনিসটা আমি পেয়েছি। সে যাই হোক, আমার মধ্যে ব্যাপারটার উপস্থিতি আছে, সেটাই হচ্ছে কথা। আমি মন্তব্য করলাম, এতে আশ্চর্যজনক তেমন কিছু নেই। রক্ত মাংসের মানুষ আর তার আত্মার গল্প, নতুন কিছু নয়। হতে পারে, তবে আমি ততদিনে বিতর্কিত আর আশ্চর্যজনক ব্যাপারে বিশ্বাস করতে শুরু করেছি, যেমন পুনর্জন্ম ও এমন কারো প্রতি আসক্তি যাকে কখনো দেখিনি ইত্যাদি। বিশ্বাস করতে পারেন
এক মহালম্পট ব্রিটিশ এমন অদ্ভুত সব বিষয়ে বিশ্বাস করে বসে আছে। চোখে সন্দেহ নিয়ে আমি তার দিকে তাকালাম। মনে হলো মাত্রই তাকে যে কঠিন অবস্থা পার হতে হয়েছে তার প্রভাবেই নিশ্চয় এসব আবোল তাবোল বকছে। কিন্তু ও আমার মনের কথা বুঝে ফেলল। বলল, মনে হচ্ছে আমার মাথা খারাপ হয়ে গেছে, তাই না? আমিও প্রথমে তাই ভেবেছিলাম। আসলেও তেমনটাই ভাবা উচিত, কারণ যার জন্য আমার এই আসক্তি তাকে খুঁজে পেয়েছি এই আফ্রিকায়। কোথায়? লেক মনে? মৃদকণ্ঠে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে বলল, লেক মনে। সবসময় বিশ্বাস করেছিলাম যে ওখানেই তাকে খুঁজে পাবো। খাবি খেয়ে উঠলাম। মনে হচ্ছিল মাটিতে বসে পড়ব, তবে দ্রুত চলছিলাম আমরা, তাই তা সম্ভব হলো না। বা হতে পারে বেচারা আসলেই পাগল হয়ে গেছে। সে বলে চলল, শুরু যেহেতু করেছি তাই ঘটনাক্রমে বজায় রেখে পুরো গল্পটা বলে যাই। আমার অবিবেচক জীবনের মাঝামাঝি সময়ে ব্যাপারটা শুরু হয়। মাঝে মাঝেই রাতে নানান আজগুবি জিনিস চোখের সামনে দেখতে পেতাম। সেগুলি কি স্বপ্ন ছিল? না, সাধারণত যখন জেগে থাকতাম আর খোলা আকাশের তারার দিকে তাকিয়ে থাকতাম তখন দেখতাম। মনে আছে প্রথমবার এমন দেখেছিলাম ট্রাফালগার স্কোয়ারে। তখন ছিল ভোর রাত বাজে 3টা। নাচের আসরে মশগুল ছিলাম সেদিন। নাচানাচি করার সময় ওয়াইন খুব ভালো জিনিস না, বেশি গিলে ফেললে উৎকট সব ব্যাপার স্যাপার ঘটে, বললাম আমি। খুবই সত্যি কথা, কিন্তু সে বারের ঘটনা ছিল ভিন্ন। পার্টিটা ছিল আমার এক আত্মীয়ার বাড়িতে। সে ছিল ঘোর মদ্যবিরোধী, কাজেই তার ওখানে এসব পানীয় ছিল একদম নিষিদ্ধ। আমার ফিয়াসের সাথে দেখা করার জন্য ওখানে আমাকে যেতে হয়েছিল। সে ছিল বড় ভয়ানক ব্যাপার। তবে সুখের ব্যাপার, তার সাথে সম্পর্কটা চুকে গেছে। তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ট্রাফালগার স্কোয়ারে। ঠান্ডা রাতে আকাশটাকে চমৎকার লাগছিল, তাই মুখ তুলে নেলসন কলাম নামের তারা বা সেটার উপরের একটা তারার দিকে তাকাই। তখনই দেখতে পেলাম চাঁদের আলো একটা জলধারের শান্ত পানিতে প্রতিফলিত হচ্ছে। অদ্ভুত একটা জায়গা। সেই পানির উপর দিয়ে সাদা পোশাক পরা এক নারী ভেসে এলো আমার দিকে। হ্যাঁ, ভেসে এলো, হেঁটে নয়। সে এগিয়ে এলো তীরে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে। দেখি সে আসলে এক তরুণী। বড় বড় আর দারুণ কোমল ছিল তার চোখ জোড়া। অতুলনীয় ছিল তার সৌন্দর্য। সে আমার সামনে এসে দাঁড়ালো এবং কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। তারপরই তার চেহারায় একটা পরিবর্তন এলো। অনেক খোঁজাখুঁজির পর মহামূল্যবান কোনো জিনিস বা ব্যক্তিকে খুঁজে পেলে চেহারায় যেমন সন্তুষ্টির বা খুশির ছাপ পড়ে, ঠিক তেমন ওর দিকে তাকিয়ে থেকে আমারও একই অনুভূতি হলো। সে তার হাত বাড়িয়ে দিল, কিছু কথাও বলল, তবে কথাগুলো আমি কানে শুনিনি। মনে হচ্ছিল মাথার ভেতরেই যেন শুনছিলাম, তবে তার বলা কথার এক কি দুটো শব্দই বুঝতে পেরেছিলাম, কারণ কথাগুলো ছিল আরবিতে বলা। আমি সবসময় আমাদের চারদিকের গতানুগতিক বিষয়ের বাইরের ব্যাপার স্যাপার নিয়ে পড়াশোনা করতে আগ্রহী ছিলাম, তাই ডাক্তারি পড়ার সময় কিছু আরব দেশীয় ফিজিশিয়ানের ব্যাপারে আগ্রহী হয়ে উঠি এবং তাদের চিন্তাভাবনা জানার জন্য আরবি ভাষাটা শিখি। এটা অবশ্য ছিল বেশ কয়েক বছর আগের ঘটনা, এবং ততদিনে ওই ভাষার অনেক কিছুই ভুলে গিয়েছিলাম, তবে সবটুকু নয়। ও দিয়েই তার বলা কথা ছাড়া ছাড়া ভাবে ওখান থেকে কিছুটা বুঝতে পেরেছিলাম। তা ছিল, শেষ পর্যন্ত পৃথিবীতেই পেয়েছি। অনেক লম্বা সময় ধরে খুঁজছিলাম। স্বপ্ন নয়, অনুসরণ করো, অনুসরণ করো। অনেক দূরে তুমি খুঁজে পাবে। আর মনে রেখো, সেখানেই দ্বার উন্মোচিত হবে অতীত আর ভবিষ্যতের দ্বার। ঠিক সেই সময় দৃশ্যটা থেকে
বিরক্তিকর কঠিন বাস্তবে ফিরে আসি। কারণ এক পুলিশ এসে আমার দিকে সন্দেহ নিয়ে তাকিয়েছিল এবং বলল, এত রাতে তোমার মতো এক তরুণের এখানে থাকা ঠিক না, যাও বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। মনে আছে আমি তখন অট্টহাসিতে ফেটে পড়েছিলাম, কারণ চোখের সামনে বাস্তব ছিল ওই দৃশ্যটার পুরোপুরি বিপরীত। তবে আমার মন তখন ছিল অন্যরকম আনন্দে পূর্ণ, ঠিক সেই রহস্যময় সন্ন্যাসীদের মতো। স্বর্গীয় কারোর সাথে যোগাযোগের পর তারা যেমন আনন্দ উপভোগ করে, অনেকটা তাদের মতো আমি ওই পুলিশকে আধ স্বর্ণমুদ্রা উপহার দিয়ে প্রশান্ত চিত্রে বাড়ি সেন্ট জেমস প্যালেসের পথে রওনা হই। কিন্তু ততক্ষণে আমার ভেতর আমূল পরিবর্তন এসে গেছে। আমি তখন হয়ে গেছি সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। ভিন্ন মানুষ মানে? জিজ্ঞেস করলাম আমি। আমি সব দিক থেকেই অন্যরকম অনুভব করছিলাম। কিছু একটা হয়েছিল, বা আমার চোখের সামনে থেকে উঠে গিয়েছিল একটা পর্দা। সব কিছুই ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছিলাম। যেমন লম্পটকে ঘৃণা করতে শুরু করলাম, যেমন ল্যাম্পটকে ঘৃণা করতে শুরু করলাম, যেটা আগে আমার ভালোই লাগতো। যেন ভিন্ন ও উচ্চতার কোনো একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছি। বুঝতে পারলাম আসল বাস্তবতা কী। বুঝতে পারলাম যে আমাদেরকে সবসময় দুর্বোধ্য এক কুয়াশার চাদর ঘিরে রাখে। ফলে স্বর্গীয় বাস্তবতা আমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও দেখতে পাই না। দেখি শুধু পায়ের নিচে পড়ে থাকা চকচকে পাথর আর ঘাসের ছড়া। তখন সেই ঘাস দিয়ে বানাই মুকুট আর লড়াই করতে থাকি চকচকে পাথরের জন্য। অথচ কিছুদিন পরেই তার আসল রূপ উন্মোচিত হয়ে যায়। তখন দেখা যায় চকচকে পাথরটা আসলে এক টুকরো চিলের পাথর, বই কিছুই নয়। ট্রাফালগার স্কোয়ারে দেখা সেই নারী এসব দেখিয়েছিল আমাকে, সেই সাথে আরও অনেক কিছু। আমার ভেতর অনেক বড় একটা পরিবর্তন এসে গিয়েছিল। আমি যে ছিলাম চরম লোভী আর সর্বভুক ধরনের এক লোক, ছিলাম কুটিলতা আর কুৎসিতের আবরণে মোড়া রেশমের কোকুনের মতো। সেই আমি ট্রাফালগার স্কোয়ারে আধ ঘন্টা কাটিয়ে সব বাঁধন ছিঁড়ে বের হয়ে আসি, ভেতরে ও বাইরে প্রশান্ত এক প্রজাপতির মতো। দারুণ ইন্টারেস্টিং, বললাম আমি। যদিও ওর সুন্দর সুন্দর কিন্তু জটিল শব্দের বলা প্রয়োগে বলা কথার অনেক অর্থই ছিল অস্পষ্ট। তারপরেও গল্পটা আমাকে কৌতূহলী করে তোলে। ট্রাফালগার স্কোয়ারে দেখা দৃশ্যটার কথা আমার বিশ্বাস হয়নি। তবে আমাদের বেশিরভাগ লোকেরই হয়তো এমন বা এর কাছাকাছি ধরনের কিছু একটা দেখার অভিজ্ঞতা রয়েছে। তবে এমন অপার্থিব ঘটনা সব কিছুই অন্যরকমভাবে দেখতে শেখায়। সব কিছুই তখন অন্যরকম গুরুত্ব নিয়ে চোখে ধরা পড়ে। কিন্তু আধ ঘন্টা পার না হতেই সেই ঘটনা সবাই ভুলে যায় এবং এমনকি আগের চেয়েও বেশি অবিবেচকের মতো কাজ করা শুরু করে। তারপরও বলতে হচ্ছে, কিছু একটা যারা দেখে, আবার সেটা দেখার আশা তারা করতেই পারে, কারণ তারা ততক্ষণে জেনে গেছে যে কুয়াশা ঘেরা পর্দার পেছনে একটা দরজা আসলেই আছে এবং তাদের আত্মাই পারে সেটা খুলতে। দারুণ ইন্টারেস্টিং, আমি আবার বললাম। কিন্তু যার সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়েছিল তার কি হলো? তাকে বলেছিলে যে ট্রাফালগার স্কোয়ারে এসব তুমি দেখেছো বা শুনেছ? সবটুকু বলিনি। তার ব্যাপারে আমার মধ্যে পরিবর্তন বলতে, আগে তাকে অপছন্দ করতাম, কিন্তু ওই দিনের পর থেকে জীবন সঙ্গী হিসেবে অমন একজনকে শুধু ঘৃণাই করতে লাগলাম। বলে রাখি, আমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত চুকে বুকে গিয়েছিল। আমার প্রতি তার ঘৃণার প্রকাশ ছিল তার প্রতি আমার অপছন্দের অনুভূতির চেয়ে অনেক বেশি। সে আমাকে স্পষ্ট ভাষায় বলেছিল যে আমি পাগল হয়ে গেছি। সরাসরি কথা বলেছিল দেখছি। তবে তোমার এখন যা অবস্থা দেখছি, তাতে অমনটা বলা খুব বেশি একটা অস্বাভাবিক ছিল না,
বললাম আমি। সরাসরি? হ্যাঁ। এই সরাসরি বলতে পারায় তার প্রতি খানিকটা শ্রদ্ধাও আমার মনে জন্মেছিল। তবে আগেই বলেছি, তার সাথে অপর একজন ভদ্রলোক জড়িত ছিল। ধারণা করতে পারেন তখন কি হলো? অবশ্যই। তুমি তার সাথে সম্পর্ক চুকিয়ে দিলে, হয়ে গেল। মোটেও না, অত সাহস আমার হয়নি, কারণ আমাদের দুজনের পরিবারই তাতে ভীষণ বাধা দিত এবং আহতও হতো। তাছাড়া ওর প্রতি আকৃষ্ট আমার প্রতিপক্ষ ছিল ওরই মতো কপর্দক শূন্য। অপরদিকে আমার কাছে ছিল খরচ করার মতো অনেক। বাবা মারা যাওয়ার আগে আমার জন্য অনেক টাকা পয়সা রেখে গিয়েছিল। আমি তাকে 5,000 পাউন্ড দিলাম, বলা উচিত ধার দিলাম। তারা সেই টাকা নিয়ে ফ্লোরিডা চলে গেল এবং সেখানে কমলার খামার দিয়ে বসলো। সবার সামনে ভাব করলাম যে আমার মন ভেঙে গেছে। আমার হতাশ চেহারা দেখে সামনাসামনি সবাই সহানুভূতি জানালো এবং পেছনে আমাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করলো। ওদের বোকামি দেখে আমিও হেসেছি, কারণ ভেতরের ঘটনা তো আর সবার সামনে প্রকাশ করিনি। তখন থেকেই আবার শুরু করলাম আরবি ভাষা ঝালাই করা। ব্যাপারটা আমার জন্য আনন্দদায়কই ছিল, কারণ সত্যি বলতে আমি বেশ দ্রুতই যে কোনো ভাষা শিখে নিতে পারি এবং আমার আত্মার উন্নতির জন্য শুরু হলো রাতে দীর্ঘ সময় ধরে রাস্তায় রাস্তায় হেঁটে চলা। গলায় সন্দেহ নিয়ে আমি তখন বললাম, তুমি আমাকে নিয়ে মজা করছো না তো মিস্টার আর্কেল? অবশ্যই না। তাছাড়া জঙ্গলি আমান্দার দল আমার রস বোধটাকেই মনে হয় মেরে ফেলেছে। তবে ঘটনাক্রম বিচার করলেই সব বুঝতে পারবেন। ওদিকে আমার আরবির যতই উন্নতি হচ্ছিল ততই আমার সাথে তার কথা বলার সময়কাল বাড়তে থাকে। সাধারণত যে রাতে বেশি ফুট বেশি ফুটতো সেই রাতে আমাদের কথা বেশি হতো। সে আমাকে সুদূর অতীতের নানা ঘটনা শোনাতো। ঘটনাগুলোয় আমরা দুজনে খুব ঘনিষ্ঠভাবে জড়িত থাকতাম। সেগুলোর কোনোটা ছিল মধুর, কিন্তু বাকি সবগুলোই ছিল শোকের কাহিনী। তবে গল্পগুলো এখন বলছি না, আর সুদূর অতীতে ঘটে যাওয়া প্রেমের কাহিনী বলেই বা কী লাভ। তবে প্রতিটা গল্পের শেষেই সে আমাকে মেরে ফেলে নিজে আত্মহত্যা করে। কারণটা হলো ও চায় আমরা যেন মৃত্যুর পর স্বর্গে গিয়ে বসবাস করি, বা আরও স্পষ্ট করে বললে একটা নির্দিষ্ট তারায় গিয়ে অমর হয়ে যাই। কিন্তু কাজটা ছিল গুরুতর অপরাধ। ফলস্বরূপ তাকে এখনও এখানেই থাকতে হচ্ছে ও নিজেকে শাস্তি দিতে হচ্ছে। এ কারণেই তাকে এমন একটা জায়গায় থাকতে হবে যেখানে এমন কিছু আবার ঘটার সম্ভাবনা কম। তবে তার হত্যা ও আত্মহত্যার পরীক্ষা কখনোই কাজে আসেনি, অর্থাৎ আমরা কখনোই তারার দেশে যেতে পারিনি। তোমার কথাগুলো শুনতে তো লাগছে দুঃস্বপ্নের মতো। আর্কেলের গল্প শুনে কথাটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল এবং ঠিক তখনই মনে পড়ল দেবীকে নিয়ে কেনেকির বলা গল্পটা। সেখানেও দেবী স্বর্গ থেকে নেমে এসে পৃথিবীর এক লোকের প্রেমে পড়ে যায়। কেনেকিও বলেছিল যে দেবী সেই লোকটাকে মেরে ফেলে, যাতে মৃত্যুর মধ্য দিয়ে তাকে অমর বানিয়ে দেবীর সাথে স্বর্গে নিয়ে যেতে পারে, কিন্তু তা সম্ভব ছিল না। সে কারণে দেবী এই লেকে এসে অপেক্ষা করছিল যেন আবার তার দেখা পায়। কিন্তু তারপর কি হতে পারে সে সম্বন্ধে আর কিছু জানি না। মধ্য ও পশ্চিম আফ্রিকায় এ ধরনের গল্প অপরিচিত নয়, কিন্তু এই জিনিস আর্কেলের মুখ থেকে শুনতে অদ্ভুত লাগছিল, ভীষণ অদ্ভুত। উৎফুল্ল গলায় আর্কেল বলল, হ্যাঁ, একদম দুঃস্বপ্ন। আমি নিজে একজন ডাক্তার, আমারও একই কথা মনে হয়েছে। পরে আরও যেসব বড় বড় চিকিৎসকের সাথে এ বিষয়ে কথা বলেছি তারাও এই মতই দিয়েছিলেন। তাদের একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি ওই ঘটনা যেখানে ঘটে তার আশেপাশের কোনো কিছু দেখতে পাই কি না। উত্তর দিয়েছিলাম যে পাই। জায়গাটা মধ্য আফ্রিকার রুগা নামের একটা পাহাড় চেরনির আশেপাশে কোথাও। আমার বিশ্বাস সেখানে তখনও কোনো শ্বেতাঙ্গ লোকের পা পড়েনি। ম্যাপে জায়গাটা আমি চিহ্নিত করে রেখেছিলাম।
শুনে সে চোখ মোটকে আমাকে বলে, আমার জায়গায় সে থাকলে সে অবশ্যই চেষ্টা করে দেখত যে ওই জায়গায় গেলে সেই মহিলাকে পাওয়া যায় কিনা। আর কিছু না পেলেও অন্তত বেশ কিছুদিন শিকারের আনন্দ নিয়ে তো কাটানো যাবে। তাছাড়া সে শুনেছে বা দেখেছে যে হ্যালোসিনেশন বাস্তবে কারো ক্ষতি করে না। তাই পরামর্শ দেয় যে আমি যেন এখানে চলে আসি। আমিও ভাবলাম ধারণাটা চমৎকার। তখন থেকেই চাচাকে বোঝাতে শুরু করলাম যে তার ব্যবসাটা বাড়ানো দরকার এবং আফ্রিকা সেজন্য বেশ ভালো জায়গা, আর সেখানকার দায়িত্ব দিয়ে যেন আমাকে পাঠানো হয়। চাচাকে বললাম নতুন জায়গা, নতুন ঐতিহ্য, কাজেই নতুন মুখ ভালো করতে পারবে বলেই আমার ধারণা। চিরবিরক্ত আমার চাচা শুনে শুধু মাথা নাড়লেন। কতদিন ধরে এখানে আছো তুমি, জানতে চাইলাম আমি। পশ্চিম উপকূলে নেমেছিলাম প্রায় 3 বছর আগে, কিন্তু রুগা পাহাড়ের দিকে আসতে অনেক সময় লেগে যায়। পথে অনেক 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 পথে অনেক রোমাঞ্চের দেখা পেয়েছি। তবে শেষ পর্যন্ত উপকূল থেকে আসা আমার 8 জন দাসী কেবল টিকে ছিল। ওরা সবাই ছিল ভালো মানুষ, কিন্তু বাকি সবই সুযোগ পেয়ে কোনো না কোনো দিকে ভেগেছে। এতক্ষণে আসছি আসল গল্পে। অবশ্য যদি আপনার শোনার ইচ্ছা থাকে তাহলেই বলবো। অবশ্যই আছে। এমন গল্প কিনা শুনতে চাইবে, বলে যাও। আমি মন লেকের কথা শুনেছিলাম। পবিত্র লেক নামে একে ডাকা হয়। কঙ্গোর আগে সীমান্তের প্রায় কাছাকাছি একটা এলাকায়। আগেই বলেছি, দ্রুত আমি নতুন ভাষা আয়ত্তে আনতে পারি। আফ্রিকায় প্রথম বছরে আমি ব্যবসা দেখেছি ও সুযোগ পাওয়া মাত্র স্থানীয় প্রতিটি ভাষা শেখার চেষ্টা করেছি। এভাবেই আমার কয়েকজন দাস, যারা ইংরেজির ইও জানতো না, তাদের কাছ থেকে স্থানীয় ভাষা শেখা শুরু করি। তারপরই এগুলো শুরু করি হ্যাঁ তারপরই এগোতে শুরু করি। পথে যখনই কোনো গ্রাম পেয়েছি, থেমে তার প্রধান জাদুকরের সাথে ঘনিষ্ঠতা গড়ে তুলেছি। কারণটা হচ্ছে, এই জাদুকরেরা তাদের 100 মাইলের মধ্যে কি হচ্ছে না হচ্ছে তার সমস্ত খবরই রাখে। কখনো কখনো এমনও দেখেছি যে তারা এর চেয়েও বেশি খবর রাখছে। এত খবর ওরা কিভাবে সংগ্রহ করে কে জানে। সত্যি কথা বললাম আমি। মনে পড়ে গেল জিকালের কথা। জুলুল্যান্ডের এমনই এক বিরাট জাদুকর আছে, যার আরেক নাম দ্বার উন্মোচক। আর্কেল বলে চলেছে। এখানে বলে রাখি, আসলে কি খুঁজছিলাম সে ব্যাপারে আমি নিজেও পুরোপুরি নিশ্চিত ছিলাম না। আমার কাছে ছিল শুধু ওই রহস্যময় নারীর দেখানো সুন্দর একটা লেক আর কিছু দৃশ্য। তবে সেটাকে যাই বলেন না কেন, ঠিকানা বা পথ নির্দেশ কোনো মতেই বলা যাবে না। কিন্তু লেক বা ওই জায়গাটার কোনো নাম আমার কাছে ছিল না। লিভারপুল থেকে রওনা যখন হই, সেই তখন থেকেই পথ নির্দেশনা ছাড়াই এ পর্যন্ত এসে পৌঁছেছি। এখানে জাদুকরদের প্রসঙ্গ চলে আসছে। আমার ঘটনাটা আমি তাদের 2-1 জনের কাছে বলেছিলাম। শুনে তারা বলে যে আমার চামড়া সাদা হলে আমি আসলে তাদের জাতের লোক, তাই তারা আমাকে সাহায্য করতে রাজি। তারা নাকি একটা লেকের কথা শুনেছে যেখানে ক্ষমতাশালী এক দেবী বাস করে, এবং তারা বিশ্বাস করে সেই দেবী হচ্ছে একজন নারী। কিন্তু তাদের ক্ষমতার দৌড় এখানেই শেষ। তারপরেও তারা সাহায্য করে। ড্রামের সাহায্যে ওরা খবর চেয়ে পাঠায়। জানেন নিশ্চয়, ড্রামের সাহায্যে ওরা 100 মাইল দূরেও যোগাযোগ করতে ও খবর সংগ্রহ করতে পারে। তবে ওদের পদ্ধতিটা আমি কখনোই বুঝে উঠতে পারিনি। যা হোক, ড্রামের মাধ্যমে জবাব আসে। তা থেকে জানতে পারি একটা লেক আছে যেখানে 20টি আনয়নকারী মহান জাদুকররা বাস করে। লেকটার নাম মন, এবং দেবী সেখানে আসলে একজন আছে। তার নাম ইনগোই, এবং সবার কাছে সে পরিচিত ছায়া নামে। সেই সূত্র ধরে এগোতে থাকি। তবে আমার মাথায় এই চিন্তাও ছিল যে এই ইনগোই আমার দেখা সেই নারী না হয়ে অন্য কেউ হতে পারে। পূর্ব দক্ষিণ মুখে একটা পথ ধরে ধীরে ধীরে এগোতে থাকি।
শেষ পর্যন্ত এসে পৌঁছাই একটা নির্দিষ্ট পাহাড়ের ধারে। বলা হয়েছিল এই পাহাড়টায় চারপাশ থেকে ঘিরে রেখেছে ইনগোয়ের দেশকে। এই পাহাড় বা ভলকানো বা যাই হোক না কেন, আমাকে বলা হয়েছিল এর ভেতরেই তার দেশ। আরও বলা হয়েছিল যে এই পাহাড় আর সেই দেশের মাঝে ভীষণ হিংস্র এক জাতি বাস করে, তার নাম আবান্দা। এদের স্বভাবই হলো এদের এলাকার বাইরের কেউ পা রাখলেই তাকে খুন করা। ওদিকে আমার সাথেই শেষ পর্যন্ত এসেছিল 6 জন বেয়ারা। আগেই বলেছি তারা প্রত্যেকেই ছিল সৎ আর সাহসী, কিন্তু তারাও শেষে এসে আমাকে বলল যে জীবিত কোনো মানুষকে ওরা ভয় করে না, কিন্তু ভূত বা ওঝা বা জাদুকরদের ওদের ভীষণ ভয়, এবং ওরা নিশ্চিত জানে যে এই আবান্দা আর পাহাড়ের পেছনে বসবাসকারী দাবান্দাদের মাঝে ভূত ও জাদুকর দুদলই আছে, আর তারা সংখ্যায় অনেক। যারা ওই দেশে যায় তারা কখনো ফিরে আসে না, এমনকি মারা যাওয়ার পর তাদের আত্মাদের পর্যন্ত ও দেশে বন্দি করে রাখা হয়। ফলে তারা আর এক পাও এগোতে রাজি নয়। বুঝতে পারলাম তর্ক করা অর্থহীন, কাজেই একটা চুক্তিতে আসার চেষ্টা করলাম। এখানে বলে রাখি আমাদের মাঝে কথাগুলো তখন হচ্ছিল এক কৃষি নির্ভর ও বন্ধু ভাবাপন্ন জাতির গ্রামে। ওখানে আবান্দারা কখনো হানা দেয়নি। তো আমাদের চুক্তিটা ছিল, আমরা আমার লোকেরা সেখানেই আমার ফেরার অপেক্ষায় 1 বছর পর্যন্ত অপেক্ষা করবে। কিন্তু 1 বছরে আমি বা আমার কোনো হুকুম তাদের কাছে না এলে তারা আমার মালামালগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। তারপর যেখানে খুশি চলে যাওয়ার স্বাধীনতা তাদের থাকবে। জিনিসপত্রগুলো বেশ মূল্যবানই ছিল বলা যায়। রাইফেল, অ্যামুনেশন, পোশাক, বিভিন্ন মণিহারি উপহার সামগ্রী ইত্যাদি ইত্যাদি। আমি তখন জিজ্ঞেস করলাম, মাত্র 6 জন লোক, অত মালপত্র কিভাবে বইল? ওরা বোঝা টানেনি। আগেই বলেছি আমার সাথে বেয়ারারা ভেগে গিয়েছিল। তারপর সাথের 6 জনের কাছে ওই জিনিসগুলো রেখে এসেছিলাম গ্রাম থেকে গ্রামে বা এক জাতি থেকে অপর জাতির কাছে সেগুলো উপহার হিসেবে পৌঁছানোর জন্য। সেজন্য অবশ্য ওদেরকে স্থানীয় সর্দার বা জাদুকরদের সহায়তা নিতে হয়েছে। কাজেই ভবিষ্যতে আমি যদি আর কখনো ওদের সামনে নাও যাই, কারো কোনো সমস্যা হবে না, বরং ওরা প্রত্যেকের প্রাক্তন সৈন্য থেকে নিঃসন্দেহ বিরাট বড়লোক হয়ে যাবে। আমি বললাম, আদিবাসীরা সাধারণত যতটুকু সৎ হয় ওদেরকে তাহলে তার চেয়েও বেশি সৎ হতে হবে, নয়তো এতদিনে মনে হয় সব লোপাট হয়ে গেছে। হয়তো, জানি না, কেয়ারও করি না, কারণ ওদের সাথে আর কখনো দেখা হবে কি না বলা অসম্ভব। যখন এদিকে মনলেকের দিকে রওনা হয়েছিলাম তখনই ব্যাপারটা বুঝে নিয়েছিলাম। বলতে চাচ্ছ মিস্টার আর্কেল, তুমি ওদিকে যাওয়ার চেষ্টা করেছিলে? হ্যাঁ, এবং তার চেয়েও বেশি, আমি ওখানে যেতে পেরেছিলাম। পুরোপুরি সত্য বলা হলো না, আসলে আমি একা ওখানে যাইনি। একেবারে শেষ মুহূর্তে যখন আমি রওনা হব তখন এক লোক এসে হাজির হয়। বয়স অনেক, মুখে অসংখ্য বলিদাগ। বলল তার নাম কুম্পানা, সে নাকি ওখানকারই বাসিন্দা। আমার সাথে যেতে পারলে সে কৃতজ্ঞ হয়ে যাবে, তবে পথ দেখানোর বিনিময়ে সে আমার সঙ্গ ছাড়া আর কিছু চায় না। কপট কথা, কিন্তু কিছু বলিনি তখন, কারণ আমি ওদিকেই যাব। কিন্তু যেখানে ছিলাম সেই গোত্রের সর্দার, যার নাম রুগা রুগা, সম্ভবত পাহাড়ের নামে তার নাম, সে এই লোককে আমার গাইড বানাতে নিষেধ করেছিল। তবে আমি জানতাম যে ওখানে আমি পৌঁছবই, তাই
আর তার কথা নিয়ে মাথা ঘামাইনি। এবার এবার বুঝতে পারছি বিশ্বাস আসলে কী জিনিস। বললাম আমি। হ্যাঁ, বিশ্বাসই আসলে সব। আপনার মনে আছে হয়তো, বাইবেলে আমাদের এ কথাই শেখানো হয়েছে। যা হোক, আমরা যাত্রা শুরু করলাম। সেটা ছিল 1 মাস আগের ঘটনা। সাথে একটা করে বন্দুক ও পিস্তল, ওই দুটোর জন্য যতগুলো সম্ভব কার্তুজ, একটা ছোরা, একজোড়া বাড়তি বুট সহ কিছু টুকিটাকি দরকারি জিনিস নিলাম। অপরদিকে কোম্পানা নামের বুড়ো লোকটা নিল শুধু খাবার। লোকটা দেখতে ছিল একদম বুড়ো, কিন্তু দেখলাম বাস্তবে সে চমৎকার হাঁটতে পারে, এবং আমার দেখা গাইডদের মধ্যে সে ছিল সবচেয়ে ভালো। 3 দিনের মধ্যে আমরা আবান্দাদের দেশে এসে পৌঁছাই, বা বলা চলে ওই দেশের সীমানায় গিয়ে হাজির হই। এই আবান্দারা সংখ্যায় অনেক। পাহাড়টার পশ্চিম দিকের ঢালে অরক্ষিত কতগুলো গ্রামে তারা বাস করে। অবশ্য গ্রামের মাঝখানে একটা কেন্দ্রীয় শহর মতো আছে। সেটা অনেক সুরক্ষিত আর বেশ বড়। ওদের জমির বেশিরভাগই প্রাচীন লাভার কম্পোস্ট, ফলে মাটি বেশ উর্বর। কিন্তু কোম্পানা বলল গত 3 বছর ধরে সেখানে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। অনাবৃষ্টির কারণে চিষ্ট খাবার সব পুড়ে শেষ। আবান্দারা এখন বলতে গেলে অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। কাজেই ওদের যে মেজাজ চেতে থাকবে তাতে আর অবাক হওয়ার কী আছে। সে আরও বলল যে আবান্দারা মনে করে ওদের উপর অনাবৃষ্টির অভিশাপের জন্য দায়ী ভলকানোর ভেতরে বসবাসকারী দাবান্দাদের জাদু। সাহসে কুলালে আবান্দারা ওদের দেশে গিয়ে ওদের সাথে লড়াই করে দেশটা দখল করে নিত, এবং দেবী ইনগোইর আনুগত্য স্বীকার করে সে দেশের প্রভু হয়ে বসবাস করত। কিন্তু সেই সাহস তাদের নেই। আর কোম্পানাও আমাকে বলেনি বা বলতে পারেনি যে কেন ওরা আক্রমণ করার সাহস করে না। আমিও গল্পটা শুনেছি, তবে একটু ভিন্নভাবে, বললাম আমি। তারপর জানতে চাইলাম, আবান্দাদের কারোর সাথে তোমার কি দেখা হয়েছিল? না। কোম্পানাকে ধন্যবাদ, ওর জন্যই তখন ওদের সাথে দেখা হয়নি। জানেনই তো ওদের স্বভাব কেমন। মাত্র গতকালই ওদের কয়েকজনের সাথে আপনাদের দেখা হয়েছে। তবে ওদের সাথে আপনার বেয়ারাদের হুবহু মিল আছে। দেখে তো আবান্দা আর দাবান্দাদের একই জাতির লোক বলে মনে হয়। খুব সম্ভব ওদের রক্ত কয়েক পুরুষ আগেও একই ছিল। এমনকি ওরা কথাও বলে একই টানের আরবিতে। ওর মন্তব্যের উপর কোনো পাল্টা মন্তব্য না করে জিজ্ঞেস করলাম, যাওয়ার পথে ওদের কিভাবে এড়িয়ে গেলে? আমরা দিনে লুকিয়ে থেকেছি, পথ চলেছি শুধু রাতে। তখন চাঁদ ছিল না, কাজেই তারার আলোতেই আমাদের পথ চলতে হয়েছিল। মাঝে মাঝে কুয়াশা এসে সব ঢেকে ফেলত, কিন্তু কোম্পানার তাতে কোনো রকম সমস্যা হয়েছে বলে মনে হয়নি। পুরো পথ সে নিজের হাতের তালুর মতো চিনত। খাড়া পাহাড়ি পথে চলার সময় আমার হাতে চিকন রশি বেঁধে দিয়েছিল যাতে পথ হারিয়ে না ফেলি। পথ চলার সময়ও আমরা খুব নিচু স্বরে ফিসফিসিয়ে কথা বলেছি, নইলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। 2-1বার আমরা গ্রামের বাড়ি ঘরের এত কাছ দিয়ে গিয়েছি যে আগুন ঘিরে বসা লোকগুলোকে স্পষ্ট দেখতে পেয়েছি। তখন সবচেয়ে ভয় পেয়েছি কুকুরকে, কারণ বদমাশগুলো আমাদের সামান্য সাড়া পেলেই ঘেউ ঘেউ চুরে দিত। ভাগ্য ভালো, কখনোই শেষ পর্যন্ত কি হয়েছে দেখার জন্য ওগুলোর মালিক উঠে আসেনি। সম্ভবত ভেবে নিয়েছিল যে হায়না বা শিয়াল দেখে কুকুরগুলো চেঁচাচ্ছে। 3য় দিন সকালে আমরা পাহাড়ি বেসিনের মুখে পৌঁছে যাই। তখন আর আবান্দাদের ভয় পাওয়ার দরকার ছিল না, কিন্তু তখন নতুন বিপদ দেখা দেয়। পাহাড়ের পথটা আসলে ছিল একটা পাথরের সরু ফাটল। ওর ভেতর দিয়ে একেবারে একজনই মাত্র ঢুকতে বা বের হতে পারে, এবং যথারীতি সেখানে পাহারাদার আছে।
সে আমাদের চ্যালেঞ্জ করে, যদিও আমাকে ওখানে এমন আসমান থেকে পড়তে দেখে যথেষ্ট অবাক হয়েছিল সে। কারণ আমার মনে হয় ওরা কখনো কোনো শ্বেতাঙ্গ মানুষ দেখেনি। দেখে মনে হলো গার্ডরা কুম্পানাকে চেনে এবং ওরা যেন তারই অপেক্ষা করছিল। ওরা তার সাথে বেশ বিনীত কণ্ঠে কথা বলে, যদিও ওদের কথোপকথন আমাকে শুনতে দেয়নি। তবে কথাবার্তা শেষে ওখান থেকে একজন দূত গেল একটা কমিটির কাছে। সেটাকে তারা সম্ভবত বলছিল ইনগোয়ির কাউন্সিল। আমাদেরকে সেখানে পুরো একদিন এক রাত অপেক্ষা করতে হয়। পরদিন ভোরে, অর্থাৎ আমাদের পৌঁছানোর 24 ঘন্টা পর, দূত দল ফিরে আসে। তারা আমাদের এগিয়ে যাওয়ার অনুমতি দেয়, বলে সরাসরি শহরের প্রধানের কাছে যেতে হবে। শহরটা বনের প্রান্তে অবস্থিত, আর এই বনটাই চারদিক থেকে ঘিরে রেখেছে পবিত্র লেককে। এগোতে শুরু করি আমরা। আশেপাশের দৃশ্য ছিল এক কথায় চমৎকার। মাটিও ছিল খুব উর্বর, বোঝা যাচ্ছিল ওখানে ভালোই বৃষ্টিপাত হয়। বেশ লম্বা যাত্রা শেষে আমরা এসে পৌঁছাই বনের ধারে। বনে কোনো পুরুষের পা রাখার অনুমতি নেই। আমি তখন জিজ্ঞেস করলাম, ওই পবিত্র লেকটাকে দেখেছো তুমি? পরে দেখতে পেয়েছিলাম, তখনই নয়, তাও এক পলকের জন্য। তখন কালো অন্ধকার পানিটাকে মনে হচ্ছিল একটা বিছিয়ে রাখা কাগজের পাতা, আর তার ঠিক মাঝখানে ছিল নিঃসঙ্গ একটা দ্বীপ। বিকেল নাগাদ আমরা একটা গ্রামে পৌঁছাই। সেখানে ঘরগুলো কোনোটা ছিল গোলাকার, আবার কোনোটা ছিল চতুষ্কোণ। সামনে বেশ বড় উঠানওয়ালা একটা বড়সড় ঘরের ভেতর নিয়ে যাওয়া হয় আমাকে। কিছুক্ষণ পর আবিষ্কার করি আমি আসলে এখানে বন্দি। অন্ধকার হয়ে আসার পর একজন লোক আসে আমার সাথে দেখা করতে। ঘরটার ভেতর আলো ছিল না, তাই তার চেহারা দেখতে পাইনি। লোকটা বলে যে সে ইনগোয়ের একজন পুরোহিত। তারপর কোম্পানার উপস্থিতিতে সে আমার এখানে আসার কারণ বের করতে চায়। নানাভাবে নানা প্রশ্ন করে। তবে আমি যখন ওর ভাষা আরবিতে কথা বললাম, লোকটা খুব অবাক হয়েছিল। আমি তখন হাজারটা মিথ্যা বলি, যেমন আমি শুধুই একজন শ্বেতাঙ্গ ব্যবসায়ী, তার দেশে এসেছি ব্যবসা করতে, তাদের জ্ঞান সম্বন্ধে জানতে, তাদের সুন্দর দেশটা দেখতে, ইত্যাদি ইত্যাদি। সব কিছু এখন আর মনেও নেই। জবাবে সে বলে আমাকে তখনই আগুনে পুড়িয়ে মেরে ফেলা উচিত, কিন্তু যেহেতু একজন সাদা মানুষের এদেশে আসার কথা আছে, আর আমিও শ্বেতাঙ্গ, আমি সেই মানুষ হতেও পারি। কাজেই ব্যাপারটা ইনগোয়ের জন্যই তোলা থাকুক। ততক্ষণ আমি এই ঘরে বন্দি হয়ে থাকব, আর উঠানের বাইরে এক পা ফেললেও আমাকে ধরে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে। বন্দি হয়েই রইলাম আমি। পুরো 10 দিন সেই অবস্থায় সেই ঘরেই কাটে। উদ্বেগ, অবসাদে আমার অবস্থা কাহিল। আমার জন্য প্রচুর খাবার সমারোহ প্রচুর খাবার সরবরাহ করা হচ্ছিল। জানি না উদ্বেগের জন্যই কিনা প্রচুর খাচ্ছিলাম তখন। অনুভব করেছিলাম যাকে খোঁজার জন্য এসেছি সে আমার খুব কাছে, আবার অনেক দূরে। সেদিনের পর কেউই আর আমার সাথে দেখা করতে আসেনি। শেষে পাগল হওয়ার দশা হয় আমার। এমনকি আত্মহত্যার চিন্তাও করেছিলাম, কারণ তখন যে কোনো মূল্যে ওই অভিশপ্ত উঠানের বাইরে বের হতে চাইছিলাম। মনে হচ্ছিল বারংবার বিভ্রমের শিকার হচ্ছিলাম। আমি ততদিনে শোচনীয় অবস্থায় পৌঁছে গেছি। এমনই এক দিন আমার পুরনো গাইড কোম্পানা আসে আমার সাথে দেখা করতে। তখন আবিষ্কার করলাম দাবানদারদের মাঝে সে আসলে খুব বড় একজন ব্যক্তি। সে আমাকে বলে যে আমার যদি সাহস থাকে আর থাকে বিশেষ কিছু চাওয়ার, তাহলে সেই চাওয়া পূরণ করার মতো একজন আছে। তাকে আমার সেই ইচ্ছা বলবো কি না? বললাম যে আছে আমার সাহস। আরও বললাম যে আমি লন্ডনে থাকতেই স্বপ্নে তার দেখা পেয়েছি, তার সাথে কথাও বলেছি। যাকে ওরা বলে ছায়া, সে বাস করে পবিত্র লেকের মাঝে।
কোম্পানা দেখলাম আমার কথা শুনে মোটেও অবাক হলো না এবং বলল এমনটাই সে আশা করেছিল। সেই সাথে আরও বলল, রাতে যখন চাঁদ উঠবে তখন সাহসের সাথে বনের দিকে এগিয়ে যেও। ওখানে গিয়ে পথ প্রদর্শকের দেখা পাবে, তাদের সাথে চলে যেও লেকের ধারে। হয়তো সেখানে সে দেখা করলেও করতে পারে, কিন্তু তারপর কি হবে জানি না। হয়তো মৃত্যু, বুঝে নাও। মৃত্যুও হতে পারে। অবশ্য যদি ভয় পেয়ে থাকো তাহলে আমি তোমাকে নিরাপদে দামান্দারদের দেশের বাইরে নিয়ে যাব। তারপর থেকে আর কখনো স্বপ্নে বা বাস্তবে তার দেখা পাবে না, কখনোই না। অন্তত এ জীবনে তো নয়। এখন বেছে নাও কি করবে। আমি বললাম আমি বনের দিকেই যাব। পবিত্রজন তোমাকে ভালোভাবেই যাচাই করেছেন। যাও, কথা বলো তার সাথে। যদি আসলে ইচ্ছা করো তবে কোনো অবস্থাতেই তাকে স্পর্শ করো না। আবার সাবধান করছি, কোনো মতেই তাকে স্পর্শ করবে না বলে আমাকে বাউ করে সে চলে গেল। নির্দিষ্ট সময়েই আমি বের হই। সাথে নিয়েছিলাম আমার রাইফেল। আমার অস্ত্রগুলো আগেই ফেরত দিয়ে যাওয়া হয়েছিল। ওগুলো কী জিনিস তা ওরা সম্ভবত বুঝতেই পারেনি। বেড়ার দরজাটা ছিল খোলা, আর কোনো গার্ডও ছিল না। ঘরটার সামনে দিয়ে চলে যাওয়া রাস্তাটা অনুসরণ করে বনের প্রান্ত পর্যন্ত এগিয়ে গেলাম। গাছের নিচে ছিল কালি গোলা অন্ধকার। দ্বিধান্বিত মনে দাঁড়িয়ে রইলাম ওখানে। কোন কোন দিকে যাব মোটেও বুঝতে পারছিলাম না। তারপর যেন দেখলাম কতগুলো ছায়া আমার দিকে ভেসে এলো। সেগুলো যে কারা বা কি কখনোই বুঝতে পারিনি। সেগুলোও আমার সাথে কোনো কথা বলেনি। ছায়াগুলো আমাকে একবারও স্পর্শ করেনি, কিন্তু অনুভব করছিলাম হালকা বাতাসের মতো কিছু একটা আমাকে ধাক্কা দিচ্ছে। কাজেই ছায়া পরিবেষ্টিত হয়ে এগোতে শুরু করলাম। স্বীকার করছি তখন খুব ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল সাথের জিনিসগুলো মানুষ নয়, ভূত। অনেক আগে মারা গিয়েছিল এমন, এখন পৃথিবীর মায়ায় আবার এখানে ফিরে এসেছে। ওদের সঙ্গ সত্যি আমাকে ভীষণ ভীত করে রেখেছিল। ওদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো জবাব পাইনি। একবার শুধু অনুভব করলাম একটা ঠান্ডা হাত যেন আমার ঠোঁটের উপর আলতো স্পর্শ করলো, যেন তাদের নীরবতার সামিল হতে বলছিল আমাকেও। মনে হচ্ছিল স্বপ্নের পেছনে তাড়া করে কোথায় এসে পৌঁছলাম। স্বপ্নের সেই নারীর পরিবর্তে আফ্রিকান রক্তচোষা এক দেবীর কাছে বলি হিসেবে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। চিন্তাটা আমার রক্ত ঠান্ডা করে দিল। সাথে সাথেই বুঝতে পারলাম মিস্টার কোয়াটারমেইন, কোন দিকে আসলে আমার যাওয়া উচিত। ওই শেষ পরীক্ষায় আমার বিশ্বাস আমাকে ছেড়ে গিয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বৃদ্ধ সেই গাইডের কথা মতো মৃত্যুর ঝুঁকি আমাকে নিতেই হবে। গাছপালার ভেতর দিয়ে মৃতবৎ নীরবতায় এগিয়ে যাচ্ছিলাম। অন্ধকারে চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। গাছের ডালগুলো বারবার হাতে আঁচড় কাটছিল, মাঝে মধ্যে আঘাত করছিল। বার দুয়েক শিকড়ে পা বেঁধে আছাড় খাওয়ার অবস্থা হয়, তবে শেষ পর্যন্ত আছাড় খাইনি। আশপাশে তখন কোনো শব্দই হচ্ছিল না। আমার নিজের পায়ের শব্দই শুনতে পাচ্ছিলাম শুধু। আর ছিল পিঠের উপর বাতাসের মতো হালকা ধাক্কা। ঘন্টার পর ঘন্টা ধরে ওটাই আমাকে এগিয়ে নিয়ে গেছে। শেষ পর্যন্ত আমরা জঙ্গলের বাইরে বেরিয়ে আসি। দেখতে পাচ্ছিলাম আকাশের তারা ফুটে আছে, আর দেখতে পাচ্ছিলাম লুকিয়ে থাকা চাঁদের অনুজ্জ্বল দীপ্তি। দেখতে পাচ্ছিলাম লেকের স্থির পানীয়। আমার অশরীরী সঙ্গীরা আমাকে ওখানে রেখে চলে গেছে, যেন তারা তাদের দায়িত্ব সম্পাদন করেছে কেবল। অন্ধকারে একাকী দাঁড়িয়ে রইলাম আমি। ভয় তো আমার আগে থেকেই লাগছিল। সেই ভয় ততক্ষণে চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে। পানির উপর দিয়ে ভেসে ওটা কি আসছে আমার দিকে।
মনে হচ্ছিল স্বপ্ন দেখছি, নাকি হ্যালোসিনেশনের শিকার হয়েছি। না, মোটেও তা না। জিনিসটা যাই হোক, সেটা ক্যানোর মতো পানির উপর দিয়ে ভেসে আমার দিকে এগিয়ে আসছিল, কিন্তু পানি নড়ছিল না বা কোনো শব্দ হচ্ছিল না। জিনিসটা ততক্ষণে আরও কাছে চলে এসেছে। দেখি একটা নৌকা, সাদা পর্দায় ঢাকা একটা মানুষ, অন্তত মানুষের মতো একটা কাঠামো নৌকা থেকে নেমে তীরে এসে দাঁড়ালো। তারপর পর্দাটা সরিয়ে দিলে একটা চেহারা ফুটে উঠল। তার চোখে ঝিলিক দিচ্ছিল তারার আলো। মিষ্টি কণ্ঠে সে আরবিতে বলল, এখানে আসার সাহস করে অনেক বড় ঝুঁকি নিয়েছো তুমি। এক মুহূর্ত কথা বলার জন্য তোমাকে এখানে এনে আমিও অনেক বড় ঝুঁকি নিয়েছি। কে তুমি? ও লেডি, তুমি আসলে কি জানতে চাইলাম আমি সেই মানুষ যার আত্মার সাথে অনেক দূরের এক শহর থেকে তুমি কথা বলেছিলে, এবং আমি তোমাকে এখানে এনেছি যাতে আমরা সামনাসামনি কথা বলতে পারি। কারণ আমি জানি সেই প্রাচীন আমল থেকেই আমাদের দুজনের প্রাণ একসুতোয় গাঁথা, আর তেমনই থাকবে আমরণ, যদিও সেটাই আসল জীবনের শুরু, বলল সে। সম্ভবত তাই, আমিও তেমনটাই অনুভব করি। কিন্তু এখানে তোমার কাজ কি? এই জঙ্গলি পরিবেষ্টিত এলাকায় একটা লেকের মাঝে একাকী কেন তুমি বাস করছো?